আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। খুব এক্সাইটেড পার্সোনালি আমি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমরা অন টাইম লাইভে আসতে পেরেছি। আশা করি কোনো রকমের ইন্টারাপশন ছাড়া 1 ঘন্টা আমরা এই সেশনটি করতে পারবো। সবাই জয়েন করে ফেলুন এখনই। যারা যেখান থেকে জয়েন করছেন সবার জন্যে শুভকামনা, যেন এই সেশন থেকে আমরা ভালো কিছু নিতে পারি, শিখতে পারি। আমি অ্যাজ ইউজুয়াল ইনশাল্লাহ কথা বলতে থাকবো। আপনার জন্য কিছু নোটস নিয়েছি। অ্যান্ড আমাদের যে পাবলিক ট্রেনিং হয়, যেখানে অফলাইন ট্রেনিং, সরাসরি সামনে বসে আমি ট্রেনিং করাই সামনে থেকে, সেখানে যে বিষয়গুলো আলোচনা হয় সেগুলো এখানে করছি না। আমরা অনলাইনে যে বিষয়গুলো ইজিলি নিতে পারবো এবং যে বিষয়গুলো আমরা সহজে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো সেগুলোই এখন আমি উল্লেখ করছি। জাস্ট কেউ একজন আমাকে একটু লিখে বুঝতে দিন, জানতে দিন যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না। অ্যান্ড এরপরে আশা করি আপনারা এর আগে যে ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে দুপুরবেলা, আমি সকালে অফিসে এসেছি অ্যান্ড এখন পর্যন্ত অফিসেই আছি। তো সারাদিন আমার মাইন্ডে বিভিন্ন প্ল্যান চলছিল যে অনলাইন সেশনে আমরা খুব ভালোভাবে কী নিতে পারি। অ্যান্ড কেউ একজন কাইন্ডলি আমাকে জানান যে সাউন্ড ক্লিয়ার আছে কি না। ওকে, ঠিক আছে, আমরা সরাসরি আমাদের ট্রেনিং শুরু করছি। খুব বেশি সময় নিব না এবং আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সেশনেই আমাদের টু দ্য পয়েন্ট কথা হবে, একদম বাড়তি কোনো কথা থাকবে না। বিকজ 1 ঘন্টা সময় খুব অল্প সময় মাইন্ড ট্রেনিংয়ের জন্য। আর যদি আমরা বলি যে 10, 11, 12, 13, 14, 15, 16 এই যে 7 দিন 7টি সেশন আল্লাহ যদি সহজ করেন, ইনশাল্লাহ নন স্টপ কনসিস্টেন্টলি আমরা করব, তো আপনি দেখবেন যে এই 7 ঘন্টা আসলে মাইন্ড ট্রেনিংয়ের জন্য কিছুই না। আমাদের যে ডে লং ট্রেনিং হয়, যেটা বেসিক ট্রেনিং, সেখানে কিন্তু 10 ঘন্টা সময় ধরে আমাদের ট্রেনিং হয়, সেটা বেসিক। তারপরে অ্যাডভান্স লেভেল আছে, বিভিন্ন স্টেপস আছে। তো আমাদের টোটাল আছে 7 ঘন্টা মাত্র এবং সেটা অনলাইনে হচ্ছে। সো আপনি তখনই উপকৃত হতে পারবেন যখন পুরো কনসেন্ট্রেটেড থাকবেন যেখান থেকেই জয়েন করেছেন। আপনি যদি নোটস নেন, আমি যেমন আপনার জন্য নোটস নিয়েছি, আপনি নিজের জন্য যদি নোটস নেন এবং সিরিয়াসলি পুরো সময়টা শুনতে থাকেন, এই শোনার মধ্যেও আপনি অনেক কিছু পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এবং আপনি যেই অবস্থায় আছেন সেখান থেকে আপনার 10x গ্রোথের জন্যে আপনি অবশ্যই এই ট্রেনিং থেকে, সেশন থেকে উপকৃত হবেন, আমি বিশ্বাস করি। তো প্রথম একদম যে বিষয়টি বলে শুরু করব সেটি হচ্ছে সময়ের গুরুত্ব। দেখুন, পৃথিবীতে যত সাকসেসফুল পিপল আছেন, যত ছিলেন এবং যত লেজেন্ডারি পিপল এখন হচ্ছেন, যারা ভালো করছেন লাইফে, সবাই একটা বিষয়ে অনেক বেশি কনসার্ন থাকেন, সেটি হচ্ছে সময়ের গুরুত্ব। কেমন? সো শুধু টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা পরে ইনশাল্লাহ কথা বলবো। আমি এখন এইটুকু বলছি যে টাইম ইজ দি অনলি ওয়ান কমোডিটি দ্যাট ইউ ক্যান নেভার গেট ব্যাক। সময় একটি এমন জিনিস যেটি আপনি কখনোই ফেরত পাবেন না। আপনি হয়তো টাকা হারিয়ে গেলে আবার ইনকাম করতে পারবেন, আপনার কোনো কিছু নষ্ট হয়ে গেছে বাসায়, সেটা নতুন আর একটা কিনতে পারবেন, বাট ওয়েন ইউ লুজ ইয়োর টাইম ইউ ক্যান নেভার গেট ইট ব্যাক। কখনোই এটা আপনি ফেরত পাবেন না। সো এই যে এখনকার সময়, এখন যে আমরা শুরু করলাম 9টায়, দেখুন কথা বলতে বলতে 3 মিনিট চলে গেছে। সেশন যখন শেষ হবে আপনি দেখবেন কখন সেশন শেষ হয়ে গেল। এভাবে লাইফটাই শেষ হয়ে যাচ্ছে। এই জন্যে আমি সবসময় বলি, আপনার কাছে যে বইটি আছে, মনের শক্তি বইয়ের একদম শুরুতেই আপনি দেখতে পেয়েছেন যে লেখা আছে যে স্বপ্ন অনেক বড়, কাজ সবই বাকি, সময় খুবই কম। তো আপনার যে স্বপ্নগুলো আছে সেটা পূরণের জন্যে আপনি যদি একটু ভাবেন যে সারা বছর আপনি কয় ঘন্টা পার ডে ঘুমাচ্ছেন, কয় ঘন্টা আপনি ওয়াশরুমে কাটাচ্ছেন, কয় ঘন্টা আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, কয় ঘন্টা আপনি অফিস করছেন,
এই সব কিছু হিসেব করে যে সামান্য একটু সময় বাঁচবে আপনার স্বপ্ন পূরণের জন্য, সেটা দেখবেন খুবই খুবই সামান্য। আপনি একটু একদিন বসে হিসেব করে দেখেন, প্লাস মাইনাস করে একটু ক্যালকুলেট করে দেখেন যে আপনার স্বপ্নগুলো পূরণের জন্য সময়টা অনেক সামান্য। এই জন্যেই সবসময় আমি এই কথাটা নিজেকে রিমাইন্ডার দিই যে স্বপ্ন অনেক বড়, কাজ সবই বাকি, সময় খুবই কম। তো আমাদের এই যে 60টি সেশন হবে ইনশাআল্লাহ, আজকে শুরু হলো অন টাইম, আল্লাহর শুকরিয়া, একদম সময় মতো। আমি আশা করব যে পরবর্তী 60টি সেশনে আপনি যে কোনো মূল্যে উপস্থিত থাকবেন, এই জন্যে যে আপনি আপনার ভালো চান, আপনি আপনার লাইফে ভালো কিছু করতে চান। তো আমি বিশ্বাস করি যে আপনি পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি আছেন। প্রথম যে বিষয়টা আমি বলবো, আপনি জাস্ট টুকে রাখবেন যেন মনে থাকে কথাগুলো, বিকজ আমরা বোধহয় লাইভ অনলাইনে রাখতে পারবো না। সো যেটা হচ্ছে যে আপনি নোটসগুলো নিয়ে নেন, কেমন? সো প্রথম যে বিষয়টা, যে মাইন্ড ট্রেনিং কী, আসলে মাইন্ড ট্রেনিং বিষয়টা কী? মাইন্ড ট্রেনিং হচ্ছে ফিটনেস ট্রেনিংয়ের মতোই। অর্থাৎ আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করেন, আপনি যখন ডাম্বেল টানেন, তখন আপনার মাসেল স্ট্রং হয়, আপনার বাইসেপ, ট্রাইসেপ, আপনার ফোরামসগুলো শক্ত হয়, মজবুত হয়, শক্তিশালী ফিল করেন আপনি, তাই না? আপনার স্ট্রেংথ বাড়ে, আপনার ফিজিক্যাল ক্যাপাসিটি বাড়ে। এটা হচ্ছে ফিটনেস ট্রেনিং। আপনার শারীরিক ব্যায়ামের মাধ্যমে আপনি ফিজিক্যালি স্ট্রং হন, তাই না? মেন্টালি আপনি যখন স্ট্রং হতে চান, তখন মেন্টাল প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ মাইন্ডের ডিফারেন্ট প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিসের মাধ্যমে আপনি আসলে নিজের মেন্টাল স্ট্রেংথ বাড়াতে পারেন, নিজের মানসিক শক্তি বাড়াতে পারেন। সো এই যে আমাদের সেশনগুলো হবে, এখানে আমরা বিভিন্ন বিষয় জানবো, শিখব, যার মাধ্যমে আপনি নিজের মেন্টাল ডিফিকাল্টিসগুলোকে সলভ করতে পারবেন ইনশাল্লাহ, এবং যে বিষয়গুলোর মাধ্যমে আপনি আপনার গোলস অর্জন করতে পারবেন, আপনি নিজেকে নিজে মোটিভেট করতে পারবেন। এমন না হয় যে যখনই আপনার মন খারাপ তখনই সাবিত ইন্টারন্যাশনালের হেল্প প্রয়োজন পড়ছে, যখনই আপনার মন খারাপ তখনই মনের শক্তি বই অথবা এই ধরনের সেলফ হেল্প যেই কোর্সেসগুলো আছে বা বইগুলো আছে বা যে পার্সন যারা আছেন এই বিষয়গুলো নিয়ে কাজ করে, সবসময় তাদের উপর ডিপেন্ডেন্ট যেন থাকতে না হয়। আমি আপনাকে প্রসেস শেয়ার করব, যে প্রসেসগুলো ইউজ করে আপনি আপনাকে হেল্প করতে পারবেন ইনশাআল্লাহ। সো এই যে টুলস অ্যান্ড টেকনিক্সগুলো, যে প্র্যাকটিসগুলো, এইটা প্র্যাকটিসের মাধ্যমে আপনি যে নিজের উন্নতি করছেন, এই যে প্রসেসটা, এই প্রসেসের নাম হচ্ছে মাইন্ড ট্রেনিং। অর্থাৎ এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনার মস্তিষ্কটা শক্তিশালী হবে, যেন আপনি আরও ভালো কিছু করতে পারেন জীবনে। তাহলে বললাম যে মাইন্ড ট্রেনিংটা কী। এখন যদি বলি যে মাইন্ড ট্রেনিং কীভাবে কাজ করে, মাইন্ড ট্রেনিং অন্যান্য অর্গ্যানের মতোই কাজ করে। ধরুন এই যে আমার হাতটা দেখুন, আমি এভাবে হাতটা খুলছি, আবার আমার ফিস্ট এভাবে টাইট করে আমি ধরছি। চোখ দেখুন, এই যে আমি আপনার দিকে তাকিয়েছি, দেন চোখ বন্ধ করলাম, এই যে নিচে তাকালাম, আবার উপরে তাকালাম। ধরুন আমি কথা বলছি, আপনি কান দিয়ে শুনছেন, তারপর হচ্ছে আপনার আশেপাশে যদি ভালো কোনো খাবারের স্মেল থাকে, আপনি সেটা ঘ্রাণ নিচ্ছেন। আপনার গায়ে একটা মশা বসছে, আপনি এটা সরিয়ে দিলেন। এই যে কাজগুলো আপনি করছেন বিভিন্ন অঙ্গের মাধ্যমে, আপনার ব্রেইনও এরকম কিছু কাজ করে। ব্রেইনের কাজ সবচেয়ে বেশি। ব্রেইন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অর্গান ইন ইউর বডি। এটাকে আমি বলি মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। আমাদের শরীর এবং আমাদের মস্তিষ্ক একই সাথে কাজ করে। তো এর অনেক ডিফারেন্ট প্র্যাকটিসেস আছে, যেগুলো আমি আমাদের অফলাইন ট্রেনিংয়ে করাতে পারি। অনলাইনে যেহেতু, তাই আমি একটু ভেঙে বলার চেষ্টা করছি, এবং যত সাদামাটাভাবে বলা যায় যেন আপনি বুঝতে পারেন। এখন আপনি ধরুন যখন কোনো কারণে রাগ উঠে যাচ্ছে, তখন নিজেকে কন্ট্রোলে আনার জন্যে যেই থট প্রসেসটা আপনি কাজে লাগাচ্ছেন, সেটা আপনি মাইন্ড থেকে করছেন। অ্যান্ড মাইন্ড ইজ হেল্পিং ইউ টু ডু দ্যাট, অ্যান্ড দ্যাটস হাউ মাইন্ড ওয়ার্কস উইথ ইউ, ফর ইউ। আর যদি আপনি মাইন্ডকে না শেখান, তাহলে মাইন্ড ওয়ার্কস অ্যাগেনস্ট ইউ, আপনার বিপক্ষে কাজ করে, কখনো পক্ষে কখনো বিপক্ষে। সো এই যে পক্ষ বিপক্ষ, কখনো আপনাকে মাইন্ড রাগিয়ে তুলছে, কখনো কাম ফিল করাচ্ছে, এইটা আপনি আপনার কন্ট্রোলে আনতে পারেন, বিকজ
মাইন্ড ইজ ইয়োর সার্ভেন্ট অ্যান্ড ইউ আর দ্য বস। আপনি যখন বস আকারে, বস হিসেবে মাইন্ডের সাথে কথা বলবেন যে আমি তোমার বস, তুমি আমার সার্ভেন্ট, আমি তোমাকে অর্ডার করব, তুমি আমার কাজ করবে, এইভাবে যখন আপনি মাইন্ডকে ট্রেন আপ করতে পারবেন, দেন যে কোনো সিচুয়েশনে মাইন্ড উইল হেল্প ইউ টু স্টে calm, mind will help you to stay strong, mind will help you to become confident, mind will help you to decide faster. তো আপনার মাইন্ড আপনাকে তখন বেশি হেল্প করবে, বিকজ আপনি মাইন্ডকে ট্রেন আপ করেছেন। যেমন এই যে একটু আগে বলছিলাম যে মাসেল আপনি ট্রেন আপ করেন, মাইন্ডকে ট্রেন আপ করলে মাইন্ড আপনাকে তখন হেল্প করে, মাইন্ড আপনার বন্ধু হয়ে যায়, মাইন্ড আপনার শক্তি হয়ে যায়, মাইন্ড আপনার জন্যে সোলজারের মতো কাজ করে, মাইন্ড আপনার জন্য তখন বিগার অ্যাচিভমেন্টের সাহস করে, বিকজ আপনি মাইন্ডকে ট্রেন আপ করেছেন, মাইন্ডকে প্রশিক্ষণ দিয়েছেন। কেমন? সো সহজভাবে বুঝলাম যে আপনি যখন মাইন্ডকে ট্রেন আপ করবেন, এরপর মাইন্ড আপনাকে হেল্প করবে আপনার লাইফে ভালো করার জন্য। সো মাইন্ড ইজ সামথিং দ্যাট ক্যান বি ট্রেন্ড আপ অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ। এবার চলুন আমরা ডিরেক্টলি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, যেগুলো আমাদের পরবর্তী 6টি সেশনে হেল্প করবে। প্রথমত আমি যে বিষয়টি, আমি আজকে মূলত 6টি বিষয় নিয়ে কথা বলছি, এরপরে যদি আমরা কিছু সময় বাঁচাতে পারি তাহলে আরও বেশি দিব ইনশাআল্লাহ। আগেই বলে নিচ্ছি আমি 6টি বিষয়ে কথা বলছি, 6টি। তো আপনি প্রত্যেকটি নোট করে ফেলুন, কেমন? নাম্বার ওয়ান হচ্ছে দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি। দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি। যারা লিখছেন লিখে ফেলুন জলদি। দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি, অর্থাৎ আপনি এমন একটি প্র্যাকটিসে নিজেকে অভ্যস্ত করুন যে আপনি চেতন মনে চলাফেরা করছেন, অবচেতন মনে না, চেতন মনে চলাফেরা করছেন। এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? চেতন মনে সব কাজকর্ম করছেন মানে কি? আপনি খুব অবাক ফিল করবেন আপনি যদি চারিদিকে একটু তাকান, সবার দিকে একটু অবজার্ভ করেন, সবার দিকে একটু লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ জানেই না যে সে কেন কি করছে। আপনার খুব অবাক লাগবে আজকের এই সেশনের পরে। আপনি সবার সাথে, যার সাথেই কথা বলেন, যার সাথে উঠা বসা করেন, যার দিকেই তাকান, একটু খেয়াল করে দেখবেন বেশিরভাগ মানুষ বাস দিন চলছে, দিন যাচ্ছে, ফোনে স্ক্রল করছে, কারোর সাথে গল্প করছে, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, সাবকনশিয়াসলি লাইফ চলে যাচ্ছে, অবচেতন মনে কোনো খবরই নেই কি ঘটছে, কি চলছে লাইফে। বাস কিভাবে যেন দিন পার হচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। এবং আপনি যদি গুগল করেন তাহলে দেখবেন যে লেস দ্যান 3% মানুষ পৃথিবীতে জানে সে কী চায়। মোর দ্যান 97% মানুষ জানেই না যে জীবনে কী চায়। তার মানে হচ্ছে সাবকনশিয়াসলি, অবচেতন মনে মানুষের জীবন পার হয়ে যাচ্ছে, কোনো গোল নাই, কোনো নির্দিষ্ট ডিরেকশন নাই, চলছে তো চলছে। এখন আপনি আপনাকে কোশ্চেন করুন, এই মুহূর্তে আপনি আমার কথা শুনছেন তো, আপনি আমার সাথে মিলিয়ে নিন, আমার কথায় এখন নিজেকে অ্যান্সার দিন যে আপনি আসলে কী চান লাইফে। আপনি দেখেছেন যে মনের শক্তি বইটি শুরুতেই আমি এই কোশ্চেনগুলো করেছি যে আপনি কী চান, আসলেই কী চান, এটা জানা খুবই দরকার। এটা যতক্ষণ না জানছেন ততক্ষণ না এই অনলাইন মাইন্ড সেশন কাজে আসবে, না আপনার অফলাইন মাইন্ড ট্রেনিং কাজে আসবে, না এই মনের শক্তি বই যেটি আপনি নিয়েছেন এই বইও কোনো কাজে আসবে না যদি আপনি না জানেন যে আপনি কী চান। দেখবেন আপনি কারো সাথে কথা বলছেন, হঠাৎ করে জিজ্ঞেস করলেন ভাই আপনি কী চান লাইফে, কী করতে চান, দেখবেন ভ্যাবাচাকা খেয়ে যাবে। আপনি ট্রাই করে দেখেন। আমি শত শত মানুষের সাথে রেগুলার কাজ করতে হয়, হাজার হাজার মানুষের সাথে মাইন্ড ট্রেনিং নিয়ে মান্থলি কাজ করতে হয়, লক্ষ লক্ষ মানুষের সাথে মাইন্ড ট্রেনিং নিয়ে কাজ করা হয়েছে অফলাইন অনলাইন। তো যখনই কারোর সাথে আমার দেখা হয় আমি হঠাৎ করে এই কোশ্চেনটা করি চোখের দিকে তাকিয়ে যে আপনি কী চান লাইফে। এবং আপনি কাউকে জিজ্ঞেস করে দেখেন, চোখের দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন যে কোশ্চেনের সাথে সাথে চোখ সরে যাবে আরেক দিকে, যে
এরকম ভ্যাবাচ্চাকে খেয়ে যাবে, মামলিং করা শুরু করবে, তোতলামি করা শুরু করবে, হঠাৎ করে অপ্রস্তুত হয়ে যাবে, কারণ বেশিরভাগ মানুষ জানে না সে কী চায়। সো দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি মিন্স আপনি যেটা করছেন এটা একটু জানুন যে আপনি এটা কেন করছেন। আপনি নিজেকে একটু জিজ্ঞেস করুন যে আসলে আমি সাবকনশিয়াসলি কী কী করছি আর কনসিয়াসলি কী কী করতে চাই। আমি একটু ভেঙে বলি, এরপরে আবার পারপাসফুলি একটা বিষয় আসবে, সেখানেও সিমিলার টপিক। এখন আমি একটু ভেঙে বলছি। ধরুন আপনি প্রতিদিন যেভাবে ঘুম থেকে উঠেন, খুব খেয়াল করে এই কথাগুলো কাইন্ডলি শুনবেন, আমি রিকোয়েস্ট করছি। আপনি প্রতিদিন যেভাবে ঘুম থেকে ওঠেন, যে পা প্রথম বিছানা থেকে নামান, যেই হাত দিয়ে প্রথম ওয়াশরুমের গেটটা খোলেন, যেভাবে আপনি ব্রাশটা ধরেন, যেভাবে আপনি টুথপেস্ট ব্রাশে নেন, দেন যেভাবে আপনি দাঁত ব্রাশ করেন, যেভাবে আপনি আপনার ফেস ওয়াশ করেন, যেভাবে আপনি ক্লিন আপ হন, যেভাবে আপনি রেডি হন অফিসে যাওয়ার জন্য অথবা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, আপনার কাজে যাওয়ার জন্য, যেভাবে আপনি আপনার মেইন দরজার লকটা আপনি লক করেন, আপনি যেভাবে ব্যাগটা কাঁধে নেন বা হাতে নেন, এই সব কিছু আজকে থেকে যদি একটু খেয়াল করেন, আপনি দেখবেন প্রতিদিন একইভাবে করছেন। আপনার তখন খুব অবাক লাগবে যে আমি এতদিন খেয়ালই করিনি যে এটা আমি একইভাবে করি সবসময়। আপনি খুবই অবাক ফিল করবেন যে আসলেই তো এরকম। আপনি দেখবেন যে আপনি যেই আঙ্গুল দিয়ে লিফটের বাটন প্রেস করেন, আপনি দেখবেন প্রতিদিন ওইভাবেই লিফটের বাটন ওই আঙ্গুল দিয়েই প্রেস করছেন। মেবি ইউ নেভার ফলোড দিস, কিন্তু যখন দেখবেন আপনার অবাক লাগবে, কারণ সাবকনশিয়াসলি আমাদের বডি একটা প্যাটার্নে সেট হয়ে যায়। এখন ভয়ানক বিষয় যেটা হচ্ছে, আমি যেহেতু ফোন থেকে কথা বলছি, আমি ধরুন ট্যাব থেকে দেখাই। ভয়ানক বিষয় হচ্ছে যে আমরা স্ক্রল করতে থাকি, তাই না? আমরা স্ক্রল করতে থাকি। তো এইটা একটা সাবকনশিয়াস হ্যাবিট। খুব গুরুত্বের সাথে কাইন্ডলি শুনবেন কথাটি। সাবকনশিয়াস হ্যাবিট, প্রথম আপনি কি করতেন? কনসিয়াসলি, চেতন মনে, বুঝে শুনে একটা কিছু পড়তেন, একটা কিছু দেখতেন, তারপর দেখেন যে আরও কিছু আছে, একটু দেখলেন, আরেকটু দেখলেন, এরপর আপনার আর কনসিয়াস মাইন্ড থাকে না, আপনি সাবকনশিয়াসে চলে যান, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছেন। সরি, আপনি জানেনই না কেন করছেন, আপনি জানেনই না কি খুঁজতেছেন। ধরুন একটা গান আসলো, একটুখানি দেখে আপনি স্ক্রল করলেন, আবার একটা কোরআন তেলাওয়াত বাজতেছে, একটু দেখে স্ক্রল করলেন, আবার আসলো একটা গেম, একটু দেখে স্ক্রল করলেন, আবার নাটকের একটা অংশ, একটু দেখে স্ক্রল করলেন। ওই একটু দেখাটা কতক্ষণ? 2-1 সেকেন্ড বা 3-4 সেকেন্ড, 5-6 সেকেন্ড। এর মধ্যে যে আপনি স্ক্রল করে যাচ্ছেন, সাবকনশিয়াস মাইন্ড কী শিখছে? যে এক জায়গায় ফোকাস করা যায় না। এইটা আপনি 3 ঘন্টা প্র্যাকটিস করলেন, 4 ঘন্টা প্র্যাকটিস করলেন, এরপর কী করছেন? আপনি পড়াশোনায় ফোকাস করতে আসছেন, আপনার লাইফে ফোকাস করতে এসছেন, আপনার ফ্যামিলিতে ফোকাস করতে এসছেন। মাইন্ড বলবে না না না, আমি তো এটা করব না, কারণ তুমি আমাকে 3 ঘন্টা প্র্যাকটিস করিয়েছ যে 2-1 সেকেন্ড পর পর ফোকাস চেঞ্জ করতে হয়। তুমি এখন ফোকাস করতে চাইলে তো আমি পারবো না, তুমি আমাকে প্র্যাকটিস তো উল্টা করিয়েছ। একটু ভালো করে বুঝেন যে আমরা যে কত ভয়ানকভাবে ফোনের সাথে ফেসে যাচ্ছি। আমার ফোন, এটা যারা আমাকে সামনাসামনি চেনেন জানেন, আমার ফোন কখনো জেনারেল মোডে থাকে না, কখনোই না। আমার ফোন জেনারেল মোডে থাকে না। আমার ফোন সবসময় ডোন্ট ডিস্টার্ব মোডে থাকে, ডোন্ট ডিস্টার্ব মি মোডে থাকে। আমার ফোনে কোনো নোটিফিকেশনস কখনো পপ আপ করেন, কারণ আমি জানি যে আমি চাই না ফোন আমাকে ইউজ করুক, আমি চাই আমি ফোনটাকে ইউজ করব আমার প্রয়োজনে, যখন আমার প্রয়োজন তখন ইউজ করব। এছাড়া আমি ফোনে পড়ে থাকবো না। আমি যদি ফোনে থাকি, আমি ইউটিউবে যাব, আমি সার্চ করব যে আমি কি শিখতে চাই, কোন টিউটোরিয়াল দেখতে চাই, কোন একটা লেকচার শুনতে চাই, সেটাকে ডাউনলোড করব, নেট অফ করব, সেটা দেখব আমি। সো কনশাস, এটাকেই বলে কনশাস মাইন্ড, অর্থাৎ আপনি জানেন, চেতন মনে আপনি ডিসিশন নিচ্ছেন আপনি কোন কাজ কতক্ষণ কিভাবে করবেন। আর সাবকনশিয়াসলি কি হচ্ছে, আমি একটু ভেঙে এই জন্যে বলছি, আজকে প্রথম সেশন, যদি আমি বেসিকগুলো না বলে যাই, আমরা পরবর্তীতে আসলে লাইফের চেঞ্জটুকু দেখতে পাবো না। সো কি হয়, সাবকনশিয়াসলি আমরা বাস এই যে স্ক্রল করে যাচ্ছি, চলছে তো চলছে, দিনেও চলছে, রাতেও চলছে, বড়রাও স্ক্রল করছে, বাচ্চারাও স্ক্রল করছে, সব
দুনিয়াতে মহামারী শুরু হয়ে গেছে। কেমন? যে মানুষ জানেই না কি চায়, মানুষ এমন কাজে ফেসে আছে যেখানে কনশাস কোনো অ্যাকশন নাই, সাবকনশাসলি সে করেই যাচ্ছে, ওই কাজটা চলছেই তো চলছে, কোনো রেজাল্ট নাই, বরং ক্ষতি হয়ে যাচ্ছে, এক্সাম নষ্ট হচ্ছে, ফিউচারের কোনো ফোকাস নাই, জবে ভালো ইনক্রিমেন্ট হচ্ছে না, পার্সোনাল স্কিল বাড়ছে না, কারণ ম্যাক্সিমাম টাইম নিয়ে যাচ্ছে এই মোবাইল ফোন। আমি এই কথাগুলো এই জন্যে বলছি, এই এক্সাম্পলটা আমাদের লাইফে মিলবে সবচেয়ে বেশি। তো প্রথম যে টপিকটা আমি বলেছি যে আজকে আমি 6টা বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি, বি প্রেজেন্ট টু দ্য মোমেন্ট। অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করুন আমি এখন কি করব। আপনি বাইরে বেরোচ্ছেন, আমি এখন কি করব, কিভাবে করতে চাই। কারোর সাথে কথা বলছেন, যে আমি তার সাথে কি বলবো, এক্স্যাক্টলি কতক্ষণ সময় কথা বলবো, এখন যে কথা বলছি এটার রেজাল্ট আমি কি বের করব, আমি কোথায় গিয়ে কনক্লুশন টানবো। এই যে কনশাস প্র্যাকটিস, আবারও বলছি কনশাস প্র্যাকটিস, চেতন মনের প্র্যাকটিস, এটা খুবই জরুরি। আপনি যখন বুঝতে পারবেন যে আপনি এখন চেতন মনে আছেন, অর্থাৎ কনশাস মাইন্ডে কাজ করছেন, দ্যাট মিনস আপনার অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। আপনি পৃথিবীতে 8 বিলিয়ন পিপল, 800 কোটি মানুষ, তার মধ্যে অনলি 3% মানুষ জানে যে জীবনে কী চায়। আপনি তাদের মধ্যে একজন হয়ে যাবেন যদি কনশাসলি কাজ করতে শুরু করেন, যে আমি বুঝে শুনে প্রতিদিন আমার সময় ব্যয় করছি, আমি আমার স্কিলের জন্য সময় দিচ্ছি, আমি কাজ করছি, আমি জানি আমি কি করতে চাই। কেমন? সো এই বিষয়টি নিয়ে আমাদের অলমোস্ট 20 মিনিটস কথা হলো। তো 1 নম্বরে আমরা কি বললাম? দ্য প্র্যাকটিস অফ লিভিং কনশাসলি। কেমন? আচ্ছা, নাম্বার টু লিখে ফেলেন কাইন্ডলি। দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স। দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ নিজেকে গ্রহণ করে নেওয়া, এই প্র্যাকটিসটা করা। নিজেকে গ্রহণ করে নেওয়ার অর্থ কী? দেখুন, যখন আমাদের কারোর সাথে কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করা হয়, তখন অনেক ক্ষেত্রে এরকম কেস পাই যে অনেকে হচ্ছে নিজেকে কম্পেয়ার করে অন্যের সাথে, যে ও সুন্দর, আমি সুন্দর না, ও লম্বা, আমি লম্বা না, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম, আমি এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পাইনি, ওর লাইফটা এরকম, আমার লাইফ এমন হয়নি। এই যে কম্পেয়ার করা, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে নিজেকে অ্যাকসেপ্ট করতে না পারা। ধরুন, আমি যদি তাসকিন আহমেদের পাশে দাঁড়াই, তাহলে আমি ওর চেয়ে 1 ফিট ছোট লাগে দেখতে, মানে অতটাও না, মানে হচ্ছে ও তো হচ্ছে 6 ফিট 3 ইঞ্চি। কেমন? তো ওর কাছ থেকে অনেকখানি ছোট মনে হয় আমাকে দেখলে। তো এখন যদি আমি চিন্তা করি যে ও এত লম্বা, আমি কেন এত লম্বা না, তার মানে হচ্ছে আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি না। আর যদি চিন্তা করি যে আমি আমার জায়গা থেকে আমি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি আসলেই অনেক সুন্দর, আমার চোখ ঠিক আছে, আমার নাক ঠিক আছে, আমার কান, আমি শুনতে পাই, আমার হাত পা সব ভালোভাবে কাজ করে, আমার ব্রেন মাশাআল্লাহ ভালো কাজ করে, তো আমি যেভাবে কথা বলি, আমার যে ভয়েস, তো এই যে আমি নিজেকে যখন অ্যাকসেপ্ট করব, তখন আই উইল ফিল বেটার দ্যান এনিবডি এলস ইন দ্য ওয়ার্ল্ড। আবার যদি এইভাবে চিন্তা করি যে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চেয়ে আমি লম্বা, কেমন? তো আমি রেসপেক্টফুল টু এভরিওয়ান, যে যেভাবে আছে সবাই সুন্দরভাবে আছে, তো আমিও সুন্দরভাবে আছি। এখন একাডেমিক পড়াশোনার কথা বলি। ধরুন কেউ বলে যে ও পিএইচডি করলো, আমি পিএইচডি করতে পারলাম না, ও তো ডক্টর, ও তো এফসিপিএস করে ফেলেছে, আমি তো করতে পারলাম না, ও তো হচ্ছে ইউকেতে গিয়ে ডিগ্রি নিয়ে আসছে, আমি তো দেশের বাইরে গিয়ে পড়তে পারলাম না। এই যে মেন্টাল প্রবলেমসগুলো কখন হচ্ছে? যখন কম্পেয়ার করছেন। বাট যখন আপনি নিজেকে অ্যাকসেপ্ট করবেন যে আচ্ছা, আমার লাইফে যা হয়েছে আমি অ্যাকসেপ্ট করলাম, আমি যা করছি আমি অ্যাকসেপ্ট করলাম, আমি গ্রহণ করলাম যে আমি গ্রামে পড়েছি, গ্রামে বড় হয়েছি, আমি এখনও গ্রামে থাকি, ওকে, আমি এটা গ্রহণ করলাম। এবার এখান থেকে কিভাবে সামনে এগোতে পারি? কেউ ভাবলো যে আচ্ছা, আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আমি ভালো প্র্যাকটিস পাইনি, ভালো কিছু শিখতে পারিনি, ওকে, আমি মেনে নিলাম, আমি ওখানে কষ্ট করেছি, কষ্ট করাটাও তো আমি শিখেছি, আমার একটা ধৈর্য। একটা কথা আছে যে দ্য ডেজ দ্যাট ব্রেক ইউ আর দ্য ডেজ দ্যাট মেক ইউ। যেই দিনগুলো আপনাকে ভেঙে দেয় ওই দিনগুলোই কিন্তু আপনাকে তৈরি করে। সো
আপনি যখন ওভাবে নিজেকে ভাববেন যে আমি যেখানে ছিলাম ওখানে কিছু না কিছু তো শিখেছি, সো আই অ্যাকসেপ্টেড অলরেডি হোয়াট আই হ্যাভ গন থ্রু, যা ঘটেছে লাইফে আমি মেনে নিলাম, এখান থেকে আমি ইমপ্রুভ করব। কেউ ধরুন কারো এই চামড়া খুব ফর্সা, কারো চামড়া একটু কালো, কেউ শ্যামবর্ণের, তো এটা এক একজন এক একভাবে নেয়। কারো মনে হয় যে আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছি না, আমার ভালো লাগে না, আমি সুন্দর না। এই যে মেন্টাল একটা পীড়া, একটা কষ্ট, এটাকে আপনি সলভ করতে পারেন শুধুমাত্র অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে এবং গ্রেটফুলনেসের মাধ্যমে, যে আমি নিজেকে গ্রহণ করলাম, আমি যেমন তেমনই ভালো, আমি এখান থেকে আরও ভালো করতে চাই অ্যান্ড পারবো আমি ইনশাআল্লাহ। কেমন? আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি কথার কথা কমিউনিকেশনে অতটা ভালো না, বিকজ আপনার গ্রামের বাড়ি এমন একটা জায়গায় যেখানে অনেক আঞ্চলিক টোন আছে, ওখানেই বড় হয়েছেন। আপনি কথা বললে ওই টোন চলে আসে, অ্যান্ড আপনি যখন আপনার ফ্রেন্ডসদের সাথে কথা বলেন তখন মনে হয় যে বিলিটেলড ফিল হয়, কেমন ইনফিরিয়রিটি কমপ্লেক্স ফিল হয়, হীনমন্যতায় ভোগেন, তো নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। এটা ধরুন একটা সিচুয়েশন, বা আপনি না, আপনার আপন কেউ এই নেগেটিভ ইমোশনের সাথে ফেসে আছে। তো এখন সলিউশন কি? প্রথম কাজ হচ্ছে নিজেকে অ্যাকসেপ্ট করা। ওকে, আমার লাইফে যা ঘটেছে, আমি যেখানে বড় হয়েছি, আমি যে পরিবেশ পেয়েছি, যা শিখেছি, আমি মেনে নিলাম। এবার আমি আমার উপর কাজ করি। কারণ আপনি যদি রেফারেন্স খোঁজেন যে আপনি যে সিচুয়েশন থেকে বেরোতে চাচ্ছেন, এখান থেকে কে কে বের হয়েছে অলরেডি, তাহলে দেখবেন লক্ষ কোটি মানুষ বের হয়েছে। সারা দুনিয়াতে বহু মানুষের রেফারেন্স এমন আছে যে আপনার চেয়ে খারাপ অবস্থায় ছিল, বাট ওখান থেকে অনেক ভালো করছে এখন। সো ইটস অল অ্যাবাউট অ্যাকসেপ্টিং ইয়োরসেলফ। নিজেকে গ্রহণ করুন, নিজেকে মেনে নিন, আমি যেমন আছি ভালো আছি, এখান থেকে আগাবো, এটা সিদ্ধান্ত। দেখুন, আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি প্রথম সেশনে এই কথাগুলো কেন বলছি। আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না এখন, আমি আপনার কোশ্চেন নিতে পারছি না, কিন্তু আপনাকে এই মেসেজটা দিচ্ছি, যদি আপনি মেন্টালি রেডি হয়ে যান যে পরবর্তী সেশনে যা কিছু বলা হবে আমি এগুলো মানবো, আমি এগুলো করব, আমি অ্যাকশন নিব, আমি আমার লাইফ চেঞ্জ করব, আমি একটা বেটার লাইফ চাই, এই জন্য আমি এই সেশনে এখন কথা শুনছি, আমি ভালো কিছু করব লাইফ ইনশাআল্লাহ। কেমন? এটা যেন মেন্টালি আপনি ফিল করতে পারেন, এই জন্যে বলছি নিজেকে অ্যাকসেপ্ট করুন বন্ধু। আপনি যেখানে আছেন, আই লাভ ইউ, আই রেসপেক্ট ইউ, আই ফিল দ্যাট ইউ হ্যাভ দ্যাট পটেনশিয়াল সো দ্যাট ইউ ক্যান গ্রো উইথ দ্য কোয়ালিটি অফ ইউর লাইফস, ইউ ক্যান হ্যাভ 10x গ্রোথ ইন ইউর লাইফ। দেখুন, যে যেখানে আছেন এখান থেকে গ্রোথ পসিবল, যদি মেন্টালি প্রথম মেনে নেন যে আমি যা আছি, নিজেকে আমি গ্রহণ করেছি, এবার যা করতে চাই সেদিকে আমি এগোবো। ওকে, তাহলে নাম্বার 2 কি বললাম? প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স, যা কিছু ঘটে নিজেকে অ্যাকসেপ্ট করুন। নাম্বার 3 নাম্বার হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সেলফ রেসপন্সিবিলিটি। আবার বলছি, দ্য প্র্যাকটিস অফ সেলফ রেসপন্সিবিলিটি। কেমন? এই যে সেশনটা এখন করছেন, যদি কারো মনের মধ্যে থাকে যে আমি একটা মাইন্ড সেশন করছি, মাইন্ড সেশন শেষ হবে অ্যান্ড আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, ইটস আ রং কনসেপ্ট। এটা একটা ডে ড্রিম, দিনের বেলা স্বপ্নে দেখার মতো। কেউ যদি মনে করেন যে সাবিত রায়হান হচ্ছেন মাইন্ড ট্রেনার, উনি আমার লাইফ চেঞ্জ করে দেবে, ইটস আ রং কনসেপ্ট। নোবডি ক্যান চেঞ্জ ইউর লাইফ আনটিল ইউ চেঞ্জ ইট। কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো লাইফ কোচ, কোনো মাইন্ড ট্রেনার, কেউ পারবে না আপনার লাইফ চেঞ্জ করতে। আপনি আপনার লাইফ চেঞ্জ করার জন্য নিজে রেসপন্সিবল হবেন, নিজে রেসপন্সিবিলিটি নেবেন, নিজে অ্যাকশন নেবেন। আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ উইল ডু এভরিথিং ফর ইউ, আল্লাহ উইল গিভ ইউ দ্য রেজাল্ট। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যেটা চেষ্টা করে আল্লাহ সেটা তাকে দেন। সো আপনি যদি নিজের জন্য কাজ করেন, চেষ্টা করেন, আপনি পাবেন। এখন কথা হচ্ছে, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, আমি কিছু রাস্তাঘাট চিনেছি, যে রাস্তাঘাটগুলো হচ্ছে, কিছু রাস্তা আছে ভয়ানক, যে রাস্তায় গেলে আপনি বিপদে পড়বেন। কিছু রাস্তা আছে ভালো, যেখান দিয়ে আপনি পথ চললে, সেই পথ ধরে গেলে আপনি তাড়াতাড়ি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। কিছু বিষয় আছে যেটা আপনাকে মেন্টালি ভয় দেখায়, মেন্টালি আপনাকে দুর্বল করে, সেগুলো আমি শিখেছি। কিছু বিষয় আছে যেটা আপনাকে মেন্টালি স্ট্রং করে, সেটা আমি শিখেছি। এই বিষয়গুলো আপনাকে শেয়ার করব, কিন্তু দায়িত্ব পুরোটা আপনার।
আপনার, আমি বলছি কিন্তু এই যে রেসপেক্টফুলি আপনাকে বলছি, আপনার দায়িত্ব, আমার না, দেশের রাষ্ট্রপ্রধানের না, কোনো আপনার ফ্যামিলির কারো না। আপনার লাইফ চেঞ্জ করার দায়িত্ব আপনার, শুধুই আপনার। সো দ্য প্র্যাকটিস অফ সেলফ রেসপন্সিবিলিটি মানে হচ্ছে রিমুভ ভিকটিম মেন্টালিটি। ধরুন আপনার মাইন্ডে যদি থাকে ভিকটিম মেন্টালিটি মানে কি, সব অন্যের দোষ, আমার কোনো দোষ নেই, এটা হচ্ছে ভিকটিম মেন্টালিটি। যে আমি ভালো কিছু করতে পারছি না কারণ আমার বাবা সাপোর্ট করে না, আমার মা সাপোর্ট করে না, আমি ভালো কিছু করতে পারছি না আমার সমাজ সাপোর্ট করে না, আমি কিছু করতে পারছি না বিকজ আমার প্রতিষ্ঠান আমাকে হেল্প করে না, এই সব অন্যের দোষ। আমি লাইফে ভালো কিছু করতে পারি না কারণ এই শহরে জ্যাম থাকে, এই শহরে হচ্ছে পলিউশন, এই শহরে এই প্রবলেম সেই প্রবলেম। আমি ভালো কিছু করতে পারি না বিকজ আমার গ্রামে অত বেশি ফ্যাসিলিটিস নাই, এই সব হচ্ছে গ্রামের দোষ অ্যান্ড হচ্ছে আপনজনের দোষ আর প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেবের দোষ, এই হচ্ছে সব অন্যের দোষ, আমার কোনো দোষ নেই, এই হচ্ছে ভিকটিম মেন্টালিটি। কেমন? এই ভিকটিম মেন্টালিটি থেকে বের হওয়া লাগবে। যখন আপনি নিজে এটা ভাববেন যে আমার রেসপন্সিবিলিটি, আমার লাইফ আমি গুছাতে চাই, আমার দায়িত্ব, আমি আমার লাইফটাকে সুন্দর করে সাজাতে চাই, আমার দায়িত্ব, আমি আমার মেন্টাল স্ট্রেংথ বাড়াতে চাই, আমার দায়িত্ব, সাবিত রায়হানের না। আমি আমি আমার হাতের লেখা ভালো করতে চাই, আমার দায়িত্ব, যার হাতের লেখা ভালো তার না, আমি গিয়ে গিয়ে শিখব। আমি মেন্টালি হচ্ছে কাম কুল হতে চাই, আমার দায়িত্ব, আমার প্র্যাকটিস করতে হবে। আমার ঘুম হয় না, তো এটা আমার দায়িত্ব কিভাবে ঘুমের পরিবেশে আমি যেতে পারি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এখন কেউ না লিখতে রিকোয়েস্ট করব, কারণ আমি যেহেতু মনিটরে তাকিয়ে কথা বলছি, লেখাগুলো পাস করলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। সো সবাইকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি প্লিজ এখন নোটস নিন, এখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আপনি যখন টাইপ করবেন তখনই কিন্তু আপনার কনসেন্ট্রেশন ভাঙবে, কেমন? সো আমি দেখছি যে ওকে, আমি জানি না এটা কিভাবে বন্ধ করে, নর্মালি আমি লাইভে আসি না। আচ্ছা, শিখে নিব, এই লাইভটা শেষ হোক। সবাইকে রিকোয়েস্ট করছি এখন কেউ কিছু লিখবেন না কাইন্ডলি প্লিজ। আচ্ছা, তো কি বলছিলাম যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিজের। বি রেসপন্সিবল ফর ইয়োর অ্যাকশনস। আপনি যে অ্যাকশনটা নেবেন, যে কাজগুলো করবেন, এই দায়িত্বটা আপনি নিন। এখন ধরুন আপনার ইংলিশ প্র্যাকটিস করতে হবে প্রেজেন্টেশন ভালো করার জন্যে, তো আপনি দায়িত্ব নিন যেটা আমি নিজ দায়িত্বে করব। আপনার মনে হচ্ছে আপনার কোরআন তিলাওয়াত শুদ্ধ করতে হবে, আপনি দায়িত্ব নিন যে আমি 3 মাসে এটা করব। আপনার ইমপ্রুভমেন্ট দরকার হচ্ছে আপনার জবে ভালো করার জন্য, আপনি দায়িত্ব নিন যে কোন কোন স্কিল বাড়ানো লাগবে, নিজে শেখা শুরু করুন, সব নিজের দায়িত্ব। অর্থাৎ আপনার লাইফে ভালো কিছু করবেন, এটার দায়িত্ব অন্য কেউ নেবে, এই চিন্তা করাটা হচ্ছে একটা রং বিলিফ, একটা রং থট, একটা রং ওয়ে টু থিঙ্ক দ্যাট ইউ ক্যান ইমপ্রুভ ইয়োর সেলফ। এইটা কখনোই হবে না। নোবডি ক্যান মেক ইউ হ্যাপি আনটিল ইউ ডিসাইড টু বিকাম হ্যাপি। কেমন? অন্য কেউ ভালোবাসবে দেন আপনি হ্যাপি হবেন, অন্য কেউ আপনার টেক কেয়ার করবে দেন আপনি ভালো ফিল করবেন, অন্য কেউ আপনাকে গুছিয়ে দেবে দেন লাইফটা গুছগাছ হবে, গুছালো হবে। এই চিন্তাটাই একটা ভুল চিন্তা। কেমন? সাহস করুন যে সিদ্ধান্ত নিলাম আজকে। দেখুন, আমি আজকে আপনাকে কিছু থট শেয়ার করছি যেন পরবর্তী সেশনগুলোতে আপনি যেই প্যাটার্নগুলো পাবেন সেটা কাজে লাগাতে পারেন। আমি আবারও ক্লিয়ারলি বলছি এই কথাটি যে এই যে 60টি সেশনে আপনি বিভিন্ন প্র্যাকটিস পাবেন। দেখুন, এত দূর থেকে আপনি বিভিন্ন দেশ থেকে জয়েন করেছেন আমি জানি, বিভিন্ন জেলা থেকে জয়েন করেছেন আমি জানি। তো এত দূর থেকে আপনার লাইফে কী চলছে আই ডোন্ট নো, আপনার লাইফে কী প্রবলেমস যাচ্ছে আমি জানি না, আপনি কী স্বপ্ন দেখেন আমি জানি না। তো আপনার লাইফে যে আমি অনলাইনে বসে পরিবর্তন করে দেব, এইটা কখনোই পসিবল না। একমাত্র আল্লাহ তাআলা জানেন যে কার জীবনে কী দরকার, কার কোথায় কী দরকার, একমাত্র আল্লাহ তাআলা মনের খবর জানেন। আমি একজন মানুষ যে হেল্প করতে চাচ্ছি যেন আপনি আপনার লাইফে ভালো করেন। এই জন্যে বলছি দায়িত্বটা পুরোটা আপনি নেন অ্যান্ড বিশ্বাস আল্লাহর উপর করেন, রেজাল্ট আল্লাহ দিয়েই দেবেন ইনশাল্লাহ। 3টা কথা বললাম। 4 নম্বরে আসি, চলুন। 4 নম্বর হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস। দ্য প্র্যাকটিস অফ
সেলফ অ্যাসার্টিভনেস। এটা সহজ করে বাংলায় সহজ করে দিই। সেলফ অ্যাসার্টিভনেস হচ্ছে নিজের উপর একটা দৃঢ় সিদ্ধান্ত। হ্যাঁ, তো সহজ বাংলা বলি, একটা জেদ ধরুন, জেদ, নিজেকে ইমপ্রুভ করার একটা জেদ ধরুন, দৃঢ়ভাবে কিছু একটা করবেন, এটার একটা জেদ ধরুন, জেদ, বর্গীয় যে একার দ, এই জেদটা এই জন্যে ধরবেন কারণ কোনো কিছু আপনার যদি মনে হয় যে কিছু অর্জন করা উচিত, কিছু পরিবর্তন করা উচিত, সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, রাতে আগে আগে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়া উচিত, মোবাইল ফোন স্ক্রল না করা উচিত, এরকম যত উচিত আছে কোনোটাই বাস্তবায়ন হয় না লাইফে। আপনি দেখেন, আপনি নিজেকে কোশ্চেন করুন, যত উচিত মনে হয় যে এটা উচিত সেটা উচিত, এগুলো আপনি করেন না। যে 6 মাস পর পর চক্ষু আসলে চেক আপে নেওয়া উচিত, আই স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত, অথবা 6 মাস পর পর ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, এগুলো আমরা করি না। কারণ উচিত যেটা, এটা আমাদেরকে ড্রাইভ করে না, আমাদেরকে ফোর্স করে না। কেমন? আচ্ছা, এখন কোনটা আমাদেরকে ফোর্স করে? যেটা আমরা জেদ ধরি, এটা করবো, এটা করেই ছাড়বো। আপনি খেয়াল করে দেখেন লাইফে আপনি তাই পেয়েছেন শুধুমাত্র যেই বিষয়ে আপনি জেদ ধরেছেন, যে এইটা তো আমার করাই লাগবে, আর উপায় না, আমি এটা করেই ছাড়বো, সেটা আপনি করে ফেলেছেন। আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে কী কী এভাবে অর্জন করেছেন। আপনি চাইল্ডহুডে কোনো একটা খেলনা দরকার, যে এটা আমি নিবই নিব, আপনার আশেপাশে কোনো বাচ্চা থাকলে আপনি জানেন যে কিভাবে সে নিয়ে ফেলে আপনার কাছ থেকে, যে এটা আমার লাগবে, এটা আমার দিতেই হবে, কান্নাকাটি থামবেই না যতক্ষণ, মানে জেদ ধরে আছে। সো জীবনে যদি কিছু করতে চান, জেদ ধরুন। দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস, একটা দৃঢ়। আমি আপনাকে 3টা এক্সাম্পল বলি, একই ধরনের একই বিষয়ে 3 সময়ের এক্সাম্পল বলি বোঝার জন্যে। আমি যখন আরবি শিখতে শুরু করি ছোটোবেলায়, 11-12 বছর বয়স, তখন যখন আরবি শিখতে শুরু করি, আমি নিজের সাথে একটা জেদ ধরি যে 1 বছর পর্যন্ত আমি কারোর সাথে বাংলা বলবো না। বাংলা বলবো না এইটুকু না, যে আমি শুধু আরবিই বলবো, চুপ করে থাকবো না, সবার সাথে কথা বলবো, আরবি বলবো। এটা আমি জেদ ধরি। আমি এই শব্দটাই বলছি যে কিছু পরিবর্তনের জন্য না জেদ লাগে। আপনি দেখবেন যে পৃথিবীতে যারা ইতিহাস গড়ে না, সবাই একটু জেদি টাইপের হয়, একটু ক্রেজি টাইপের, একটু পাগলা টাইপের হয়, যে আমার এটা করাই লাগবে, আমি এটা করেই ছাড়বো ইনশাআল্লাহ। এরকম একটা জেদ থাকে যে করবই করব, হবে না আবার কি জিনিস, অন্যরা পারে আমি কেন পারবো না, এতজন পেরেছে আমি কেন পারবো না, আমার কি সমস্যা, আমি তো ভালো পারি, আমি তো লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে, এরকম এরকম জেদ ধরতে হবে একটা। আপনার যদি মনে হয় যে আমি এই ছোট ছোট এতগুলো কাজ করেছি, তাহলে তো আমি আরেকটাও করতে পারি, এরকম একটা জেদ লাগবে, জেদ। কেমন? তো কি জেদ ধরলাম যে 1 বছর, আমার মনে আছে আল্লাহ আমার মাকে অনেক বেশি যাজায় খায়ের দান করুক। মায়ের অনেক কষ্ট হতো, আমি অনেক কথা বোঝাতে চাইতাম। মা আরবি জানেন, তবে এত বেশি না যেটা আমি বলতাম। মায়ের অনেক কষ্ট হতো, সারা বছর কোনো দিন বিরক্তির ভাব ওনার ফেসে আমি দেখিনি। আমার মাকে আল্লাহ তাআলা অনেক লম্বা নেক হায়াত বাড়িয়ে দেন। বাবা আরবি জানেন, বাবার কোনো প্রবলেম হতো না। আমার অন্য আত্মীয় স্বজন অনেকেই আরবি জানেন, তো প্রবলেম হতো না। কিন্তু প্রবলেম কোথায় হতো? আমি যখন বাইরে বেরোতাম, রিক্সা লাগবে, ওখানে আরবি বলতাম। যেখানে হচ্ছে দোকানে কিছু কিনতে যেতাম, ওখানে আরবি বলতাম। আমার মনে আছে একবার আমি বাংলা বাজার গিয়েছিলাম কারোর সাথে, ওই বয়সে, একা তো তখন যেতে পারি না, তখন ওই বাংলা বাজারে বই খুঁজতেছিলাম আর হচ্ছে আরবিতে সবার সাথে কথা বলছিলাম। তো আমি ছোট ছোট নিতাম, এই যে কি বলে, আমি একটু দেখাই, ধরুন এটা একটা খাতা, কেমন? তো এটাকে আমি 8 ভাগ করতাম কেটে কেটে, এই খাতাটা কিরকম ছোট ছোট খাতা বানাতাম। তখন এরকম আমার এই যে এসব নোট করার মতো এরকম সুন্দর ফ্যাসিলিটিস ছিল না, বক্স টক্স যে ছোট ছোট কাগজ লিখবো এরকম তো তখন ছিল না। তো আমি কাটতাম, কাগজ কেটে ওটাকে বোর্ড দিয়ে বাঁধাই করে পকেটে রাখতাম। কাউকে যখন বোঝাতে পারতাম না, তখন বলতাম যে, ওই যে তখন লিখে দিতাম যে এই যে এইটা বলতে চাচ্ছি। কিন্তু 1 বছর টানা কোনো বাংলা বলিনি, শুধু আরবি বলেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড 1 বছর পরে কি ঘটেছে, শেখ রবিয়া একজন মরক্কো থেকে এসেছিলেন, ওনার পাশে আমি শোয়া ছিলাম। হচ্ছে ঘুম থেকে উঠে আমি যখন ওনাকে ডাকছিলাম আরবিতে, তো উনি চোখ খুলে বললেন আমাকে যে, তোমার ফেস দেখার আগ পর্যন্ত মনে হয় যে তুমি আরব, মানে তোমার কথা শুনলে এরকম ফিল হয়। তো এই যে 1 বছর পরের একটা অর্জন, যে
আরবদের মতো কথা বের হওয়া শুরু করেছে। একটা বছর জেদ ধরেছিলাম, অ্যান্ড সারা জীবন এখনও আরব বিশ্বে গেলে কত আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্যে চলতে পারি, সারা জীবনের অর্জন। একটা বছর জেদ ধরেছিলাম। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিতে চাচ্ছি না, এটা আমার হঠাৎ করে মনে আসলো যে এই এক্সাম্পলটা এখানে সেট হতে পারে। তারপর যখন একটা সময় 16 বছর বয়সে আমার মনে হলো যে আমি ইংরেজিতে একদম জিরো, আমার দরকার এটা, আমার লাইফে এই অর্জনটা দরকার, তখন আবার এই 1 বছরের জেদ ধরলাম। 1 বছর শুধু ইংরেজি বললাম সবার সাথে। অ্যান্ড আমার মনে আছে আমি পরীক্ষা যখন দিতাম তখন হচ্ছে মানে এটা আমার জেদ ছিল যে আমি ইংলিশেই লিখব, এবং আই ডোন্ট নো যে আমার খাতায় কতখানি নাম্বার দেওয়া হবে বা কি, আমি এটা ভালো করে এক্সপ্লেন করতে পারবো কি না, আমি অত বেশি মানে এগুলোই আমি বলতে যাচ্ছি যে আমি জাস্ট এটা এই জন্যে বলছি যে একটা জেদের বিষয়। আমি বলছি না যে আপনি এক্স্যাক্টলি সেম কাজই করেন, আমি এটা বলছি না, এটা আমার লাইফের সাথে সেট হয়েছে, আপনার সাথে নাও হতে পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি যেটা করতে চাচ্ছেন এই বিষয়ে একটা জেদ ধরুন যে আমি এটা করবো, আমি এটা করে ছাড়বো, আমি এটা অর্জন করতেই চাই, এটা না করে আমি বসছি না, আমার লাগবে এটা। সো দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাওয়ারনেস, অ্যাসার্টিভনেস। দেখুন এখন রানিং আমাদের অফিসে যেটা চলছে এটা বলি, আমি কোরবানি ঈদের আগে সবাইকে বলেছি, পুরো টিমকে, যে শুধু ইংলিশ চলবে, এটা কোম্পানি কালচার। পুরো টিম কেউ কোনো বাংলা বলবে না, শুধু ইংলিশ চলবে। কালচার এই জন্যে যে তোমার ইমপ্রুভমেন্ট দরকার, আমার টিমমেটসদের ইমপ্রুভমেন্ট দরকার। কেমন? তো আগে থেকে বলা ছিল, কোরবানি ঈদ যখন শেষ হলো, ঈদের পরে সবাই জয়েন করলো। প্রথম দিন সকাল 10টায় অফিস যেদিন শুরু হলো, আমি অফিসে একটা ভিডিও আপলোড দিলাম পেজে, অ্যান্ড দেন সবাইকে ডেকে বললাম যে এখন থেকে ইংলিশ চলবে। অ্যান্ড এখন পর্যন্ত আজকের দিন এই মুহূর্ত পর্যন্ত ইংলিশই চলছে। আমি বলে দিয়েছি যে ইংলিশ বলবে না, হি ইজ আউট অফ দ্য টিম। এটা কেন বলেছি দেখুন, আমরা বাংলাদেশি, উই লাভ বেঙ্গলি, বাট উই নিড ইংলিশ। আপনি দেশের বাইরে যান অথবা দেশে ভালো একটা পরিবেশে কাজ করেন, কোনো কর্পোরেট মিটিংয়ে যান, আপনার ইংলিশ খুব ভালো মানের ইংলিশ দরকার। সো আমি আমার টিমকে হেল্প করছি এবং সবাইকে এই জেদ ধরিয়ে দিয়েছি। আপনি যে কোনো সময়, এনি টাইম, আপনি আমার অফিসে যে কোনো সময় আসবেন, দেখবেন সবাই ইংলিশ বলছে, ভাঙাচুরা যে যা পারে তাই বলছে। এবং আমি কি করেছি, বলেছি যে তুমি বলতে পারো না, সেন্টেন্স বানাতে পারো না, তো সারাদিন ফোনে স্ক্রল না করে সবসময় গুগল ট্রান্সলেশনে থাকো। যেটা বলতে চাচ্ছ বাংলায় গুগলকে বলো, গুগল তোমাকে ইংলিশ দিবে, ওই ইংলিশ তুমি তোমার কলিগকে বলো, কিন্তু বাংলায় বলা যাবে না, বাংলায় কেউ কথা বলবে না। অফিসে অনলি ইংলিশ কালচার চলবে। এখন সবাই তাই করছে, ফোনে ট্রান্সলেট করে, সেভাবে যাদের কষ্ট হচ্ছে তারা। আমি বললাম যে উপায় বের করো, জেদ ধরো, আগে তো এগুলো ছিল না, এখন আছে, এগুলো ইউজ করো, তাই না? সো বিষয়টা হচ্ছে এখন যারা জেদ ধরে আছে, আমি জানি আমার টিম মেম্বার্সরাও এখন লাইভে দেখছে ভিডিও, তো যারা জেদ ধরেছে যে না আমি তো ভালো করেই ছাড়বো, আমার 1-2 মাস যেতে যেতে ইনশাল্লাহ আমার ইংলিশ অনেক গ্রো করবে, অনেক ভালো করব, এই জেদ যারা ধরেছে 1-2 মাস পরে হি অর শি উইল বি আ কমপ্লিট ডিফারেন্ট পারসন। কারণ কি, এই যে রেজাল্ট, প্রথম প্রসেসটা কঠিন কিন্তু রেজাল্ট অনেক সুস্বাদু, রেজাল্ট অনেক মজার। কেমন? তো আপনি একটা জেদ ধরুন না, আমি তো জানি না আপনি কি চান, আপনি কি করতে চান, একটা জেদ ধরুন না যে এটা তো করবোই এবার ইনশাল্লাহ। ম্যাথে উইক, স্ট্রং করে ফেলেন। গতকাল একজন এসছে ম্যাথ আর হচ্ছে কি ফিজিক্স, তার প্রবলেম, তো আমি বললাম জেদ ধরেন, এটা সলভ করেন, অন্যগুলো ভালো হলে এটাও পারেন। মানে আমরা যখন হয় কি সামনে কিছু একটা কঠিন লাগছে, মনে হয় যে এটা তো আর আমি পারবো না, কিন্তু নিজেকে একটু চ্যালেঞ্জ করে না যে পারবো না মানে কি, ধরি তো দেখি, 1 মাস একটু খাটি, একটু রাত জাগি, যে পারে তার কাছে যাই, হবে না মানে আবার কি, মানে এইভাবে একটু টোন চেঞ্জ করেন, উঠে দাঁড়ায় যান, যে কে বলছে হবে না, আমিই পারবো এটা, এইভাবে একটা জেদ ধরেন। কেমন? তো যেহেতু পরপর সেশন, আগামীকালও সেশন পরেও ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই যেন আমি সুস্থভাবে সেশনগুলো দিতে পারি। একটা জেদ ধরেন যে এই সেশনগুলোতে যা কিছু শেখানো হবে আমি সবগুলো শিখব ভালোভাবে, অ্যান্ড শিখে প্রতিদিন অ্যাপ্লাই করব, রেগুলার লাইফে অ্যাপ্লাই করব। লাইফ চেঞ্জ হবে না মানে
এইটাই আমার জেদ। আই উইল বি আ ডিফারেন্ট পারসন, আই উইল বি সাকসেসফুল ইন মাই লাইফ। সাবকনশিয়াসলি আমার লাইফ নষ্ট হতে দিব না, কনশিয়াসলি কাজ করব, অ্যাকশন নিব, রেজাল্ট আসবে, একটা সুন্দর জীবন চাই। বইটা কেন কিনেছেন? আজকে আপনি যারা এই এই ভিডিও দেখছেন, আপনার কাছে বই আছে, তো কেন কিনেছেন? একটা স্বপ্ন নিয়েই তো, যে আপনি ভালো কিছু করবেন। তো এখন এই জেদটা ধরেন না যে একটা একটা প্র্যাকটিস শুরু করি, যদি 10টা নতুন ভালো হ্যাবিট হয়, বুঝতে পারছেন যে কয়দিন পরে আপনি যে একজন ডিফারেন্ট পারসন। আপনার যদি প্রতিদিন ছোট্ট একটা লার্নিং হয়, যে আমি প্রতিদিন একটা কিছু শিখব। দেখুন, আমার একটা আমি গতকাল এই বইটি কিনেছি, গতকাল একটা জায়গায় গিয়েছিলাম, তো আমার মনে হয়েছে যে যেই কথাগুলো নর্মালি আমি আমার ট্রেনিংয়ে বলি, আমি সেই কথা বলবো না। আজকে আমি ডিফারেন্ট, আরও আপডেটেড কিছু নিজে শিখে দেন আপনার সাথে শেয়ার করব, যেটা আমার ইমপ্রুভমেন্ট হবে, আপনারও ইমপ্রুভমেন্ট হবে। এটা একটা জেদ যে আমার প্রতিদিন শিখতে হবে, আমার প্রতিদিন। আমি আজকে অফিসে সব আমার যারা এই কথাটা নেয়ার যে ডিপার্টমেন্ট, তাদেরকে আমি ডেকেছি, বলেছি যে আমার ফ্রন্ট অফিস পুরোটা আমি লাইব্রেরি করতে চাই, পুরোটা লাইব্রেরি হবে ইনশাল্লাহ। কেউ ঢুকলে যেন বসে বসে বই পড়তে পারে। লাইব্রেরি মিনস যদি এমন হয় যে 2 লক্ষ বই আছে একটা রুমের মধ্যে, যদি এমন হয় যে 1 লক্ষ বই আছে একটা রুমের মধ্যে, তাহলে আপনি বুঝতে পারছেন যে পরিবেশটা কেমন। তো একটা জেদ ধরা লাগবে যে আমি এই পরিবেশ করতে চাই আমার অফিসে। এরকম আমি এই জেদটাকে এরকম বলছি যে আপনি কিছু একটা অর্জন করতে চান, জেদ ধরেন যে আমি এটা করবো ইনশাআল্লাহ। আমি জানি না অনলাইনে আমি আপনাকে কতখানি ফিল দিতে পারছি, আমি কিন্তু খুব পজিটিভ ফিলের মধ্যে থাকার জন্যেই প্র্যাকটিস করি, যেন কিছু না কিছু অর্জন হতে থাকে, প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকি। তাহলে কি বললাম 4 নম্বরে, যে দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস, একটা দৃঢ় প্র্যাকটিস, দৃঢ় লেগে থাকা। হাদিসে আছে না, খয়রুল আমালি মা দামা, এরকম কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কাজ কনসিস্টেন্টলি করতে থাকা হয়, যেটা একদম লাগাতার করতে থাকা হয়, সেটা হচ্ছে উত্তম আমল। তা আপনি যেটা শুরু করছেন বা যেটা এখন আপনি চিন্তা করছেন করবেন, এটা করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাচিভ করেন, অ্যান্ড আপনি পারবেন। আমি আপনাকে কেন বলছি আপনি পারবেন, মোটিভেট করছি না, আপনি লজিক্যালি বুঝেন। আপনি যে মানুষটা না, এই মানুষটা দুনিয়াতে আর নাই। এটা খুব অদ্ভুত, আপনি চিন্তা করলে বুঝবেন। আপনি যে মানুষটা পৃথিবীতে, এই মানুষটা আর নাই। কিন্তু আপনি খোঁজেন, আপনার নাম, আপনার ফেস, আপনার বাবা মায়ের নাম, আপনার হাইট, আপনার চিন্তা, আপনার লাইফ, আপনার স্টোরি, কিচ্ছু মিলবে না আরেকজনের সাথে। আপনি একজন ডিফারেন্ট পারসন। তো চিন্তা করেন, যদি এমন হয় যে কথার কথা এই ঘড়িটা হচ্ছে পৃথিবীতে 1 পিসই আছে, 1 পিস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কত দামি হতো, যে রেয়ার পিস পাওয়া যায় না পৃথিবীতে। যত এই যে মুক্তার দাম কেন হয়, এগুলো এমন না যে আপনি হচ্ছে একটা কি বলি, ধরেন অন্য যে কোনো জিনিস, কাগজ যেমন অ্যাভেলেবল পাচ্ছেন, মুক্তা এরকম অ্যাভেলেবল পাচ্ছেন না। যত দামি জিনিস আছে এগুলো কম থাকে। তো যেটা হচ্ছে 1 পিস আছে, 1 পিস আর নাই, আপনি ছাড়া আরেকজন নাই, এটার কত দাম, কেমন? একটু ভেবে দেখুন, একটু। এই জন্যে নিজেকে সুন্দর করে সাজানোর, জীবনটাকে গুছানোর জন্য একটা সিদ্ধান্ত নিন ইনশাআল্লাহ। ওকে, 5 নাম্বার হচ্ছে দ্য প্র্যাকটিস অফ লিভিং পারপাসফুলি। দ্য প্র্যাকটিস অফ লিভিং পারপাসফুলি। দ্য প্র্যাকটিস অফ লিভিং পারপাসফুলি, অর্থাৎ পারপাসের সাথে বেঁচে থাকা, উদ্দেশ্য যেন থাকে। আমি আপনাকে কোশ্চেন করি, আপনার আজকে সারাদিনের উদ্দেশ্য কী ছিল? সারাদিন আপনি কি উদ্দেশ্যপূর্ণভাবে পার করেছেন, নাকি দিন পার হয়ে গেছে? আপনি যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠবেন, উঠেই নিজেকে কি কোশ্চেন করেন যে আজকের দিনটা আমি কেন, কোন কাজে ব্যয় করব, কিভাবে ব্যয় করব, আমি যে কাজগুলো করছি কেন করছি? প্রত্যেক কাজে আমি আপনাকে একটা নোট দিই, যদি আপনি ওয়াই কোশ্চেন করেন যে এটা আমি কেন করছি, তাহলে আপনার অনেক অহেতুক কাজ জীবন থেকে ঝরে যাবে। অনেক অহেতুক কাজ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন, সেভ করতে পারবেন। অর্থাৎ প্রত্যেক কাজের আগে এটা আমি কেন করছি, আমি বলছি না যে কেন করছি কোশ্চেন করে আপনি বাদ দিয়ে দেন, এটা বলছি না। আপনার পারপাস জানতে হবে। তো অনেকেই বলে যে আমি কাজ শুরু করে আমি কোনো মোটিভেশন পাই না,
ভালো লাগে না। তো যখন আপনি জিজ্ঞেস করবেন আপনি কেন করেন, তখন বলে যে করি, সবাই করে তাই করি, আমার করতে হয়, আমার অফিসে যেতে হয় তাই যাই, আমার পড়তে হয় তাই পড়ি। তো এই পড়া তো ভালো লাগবে না, এই অফিসে যাওয়া তো ভালো লাগবে না, বিকজ ইউ ডোন্ট নো দ্য পারপাস। তো পারপাসফুল লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি গতকালের কথা বলছি, একজন স্টুডেন্ট, এই যে আগামী মাসের 17 তারিখে মেবি এক্সাম, তাই না, ইন্টারমিডিয়েট মোস্ট প্রবাবলি। তো তার বাবা মাকে সাথে নিয়ে এসছে অফিসে, আমাদের অফিসে। তো বলে যে আমার পড়াশোনা ভালো লাগে না। তো আমি বললাম আপনি পড়াশোনা ভালো লাগে না, মানে আপনি আরেকটু ভেঙে বলুন। বলে যে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমার পড়তে অনেক ভালো লাগতো, এখনও চাই আমি পড়তে, এখনও ভালো একটা ক্যারিয়ার করতে চাই, কিন্তু আমার ভালো লাগে না পড়তে। তো আমি কোশ্চেন করলাম আপনি কেন পড়েন তাহলে, আপনি যে এখন যে পড়ছেন, মানে যে এখন যে পড়তে হচ্ছে, ভালো লাগে না বুঝলাম, তবুও তো পড়ছেন, কেন পড়েন? বলে যে পাশ করতে হবে তাই। তাই আমি বললাম আচ্ছা পাশ করতে হবে, তো সাবজেক্ট নিয়ে কথা হলো অনেক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আল্লাহ আর 6 মিনিট আছে দেখে। আচ্ছা, তো ডিটেলসে যাচ্ছি না। ফাইনালি আমি বললাম যে এই যে আপনি ভালো স্টুডেন্ট ছিলেন বললেন, তখন কেমন লাগতো? বলে খুব ভালো লাগতো। তো আইডেন্টিটি কেমন ছিল? বলে খুব স্ট্রং ছিল, ভালো ছিল, সবাই ভালো স্টুডেন্ট হিসেবে জানতো। তো আমি বললাম এক কাজ করেন, এই যে নেক্সট এক্সামটা আসতেছে, আপনার পড়াশোনা ভালো লাগে না, আমি মেনে নিলাম, আপনি সাফার করছেন এই নেগেটিভ ইমোশনে, মেনে নিলাম, আপনার কষ্টটা আমি ফিল করার চেষ্টা করছি, কিন্তু আপনি একটা কাজ করেন, এই নেক্সট এক্সামে আপনার আইডেন্টিটি তৈরি করেন যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমি আবারও ভালো স্টুডেন্ট। এইটা একটা পারপাস, যে আমি আমার আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, যে আমি ভালো স্টুডেন্ট, আমি পড়াশোনা ভালো করি, আমি বিষয়গুলো শিখছি, আমি বিষয়গুলো জানতে পারছি, এগুলো লাইফে কাজে আসবে, এই আনন্দ নিচ্ছি, অ্যান্ড অ্যাজ আ স্টুডেন্ট আই এম আ গুড স্টুডেন্ট। এই আইডেন্টিটি ক্রিয়েট করুন। অ্যান্ড এটা নিয়ে আরও ডিটেলস কথা হলো, এখন যেভাবে বললাম এইভাবে না, স্টেপ বাই স্টেপ। অ্যান্ড ফাইনালি তার কাছে মনে হলো যে এইটা অনেক বড় একটা পারপাস, যে সে তার আইডেন্টিটি রক্ষা করতে চায়, আইডেন্টিটি হাই করতে চায়। এখন তার পড়তে ভালো লাগবে, বিকজ একটা পারপাস আছে পড়ার, যে আমি ভালো করতে চাই, আমি আসলে আমি বাস যেটা মনে হয়েছে তার লাইফে সেট হয়েছে, সেটা সেট করা হয়েছে। আইডেন্টিটি নট নেসেসারি যে অন্য কেউ হলে আমি সেম কথা বলতাম, তার সাথে এটা যাচ্ছিল। তো একটা পারপাস লাগবে। আপনি যে অফিসে যাচ্ছেন না, অনেক আপনি এরকম কলিগস পাবেন যে সারাদিন মন খারাপ থাকে, কখনো জিজ্ঞেস করে দেখেন যে ফ্যামিলিতে কোনো প্রবলেম কিনা, বলুন না অল গুড। তো অফিসে খারাপ লাগে কিনা, অফিসে কেউ খারাপ ব্যবহার করে না, না সব ঠিক আছে, মন খারাপ কেন? বলে যে এই কাজ না ভালো লাগে না। তো কেন করেন? করছি আসলে, করতে হয়। এরকম বেশিরভাগ মানুষ আসলে বাস পারপাসহীনভাবে চলছে। সো আমি বলবো যে প্রতিদিন এই যে এখন যে সেশন করছেন, কেন করছেন? নিজেকে জিজ্ঞেস করুন। কালকে আবার সেশনে অনলাইনে আসবেন, মাসাল্লাহ আমি অনেকক্ষণ ধরে দেখছি যে একটা নাম্বারে স্টিক হয়ে আছি আমরা, অর্থাৎ যারা শুনছেন কেউ লিভ দিচ্ছেন না। থ্যাংক ইউ সো মাচ কথাগুলো এভাবে মনোযোগের সাথে শোনার জন্য। এই যে শুনছেন, কেন শুনছেন? পারপাস কি? কেন শুনছেন? নিজেকে জিজ্ঞেস করুন, উত্তর দরকার। যদি ভালো উত্তর পেয়ে যান তাহলে কালকের সেশন আপনি ভালোভাবে করবেন। যদি ভালো উত্তর পেয়ে যান তাহলে এই কথাগুলো আপনি অ্যাপ্লাই করবেন, অন্যের সাথে শেয়ারও করবেন। কেন? কারণ আপনি পারপাস পেয়ে গেছেন, আপনার উদ্দেশ্য পেয়ে গেছেন। উদ্দেশ্যহীন জীবন হচ্ছে, আমি মাঝে মাঝে বলি যে একজন পাইলটের মতো, যে প্লেন উড়াচ্ছে কিন্তু জানে না ল্যান্ড করবে কোথায়। কেমন? উদ্দেশ্যহীন জীবন খুব ভয়ানক জীবন। উই নিড টু হ্যাভ আ পারপাস। কেমন? কয়টা বললাম? 5টা, আর একটা বাকি আছে, 4 মিনিট বাকি আছে। ওকে, দ্য প্র্যাকটিস অফ পার্সোনাল ইন্টিগ্রিটি। কেমন? পার্সোনাল ইন্টিগ্রিটি, এখানে আমি সহজ করছি, আমি কয়েকটা ওয়ার্ড বলি, একটু চেঞ্জ করে বলি। পার্সোনাল স্ট্যান্ডার্ডস। আচ্ছা, আপনি নিজের জন্যে কিছু রুলস তৈরি করুন, নিজের জন্য কিছু স্ট্যান্ডার্ড তৈরি করুন, যে আমি এই পরিবেশে চলবো আর এই পরিবেশে চলবো না। আমি এই ধরনের কনভারসেশনে নিজেকে ইনভলভ করব, এই ধরনের কনভারসেশন থেকে আমি দূরে থাকব। আমি এই ধরনের বই পড়ব, আর এই যে ম্যাগাজিন অথবা এই যে নিউজ পেপার অথবা এই যে অনলাইন নিউজ, এগুলো থেকে নিজেকে দূরে রাখব। আমি এই কয়টা স্কিল নিজে শিখব,
আর এই যে কাজগুলো করি, এই ঘুরি ফিরে এটা সেটা করি, এগুলো থেকে নিজেকে দূরে রাখবো। এরকম নিজের একটা স্ট্যান্ডার্ড সেট করুন, কেমন? টনি রবিন্সের একটা কথা আছে, আমি দেখাচ্ছি। আমার নর্মালি টেবিল জুড়ে বই পুস্তক পড়ে থাকে। আমি পড়াশোনায় আমি পড়তে হয় আসলে। মাইন্ড ট্রেনার মানে হচ্ছে মাইন্ডকে অনেক শেখাতে হয়। এই যে বইটা, এই বইয়ের একটা অংশে উনি লিখেছেন যে আপনি আসলে লাইফে অতখানি অর্জন করবেন যতখানি স্ট্যান্ডার্ড নিজের জন্য সেট করবেন, যে আমি এই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে চাই। এখন আপনার কাছে মনে হলো, কেউ বললো দোস্ত চলো চা খাই, তো আপনি চায়ের দোকানে বসলেন, ওখানে বসে আড্ডা দিচ্ছেন। দেখেন এটা একটা লাইফস্টাইল। আমি আপনাকে একটা ছোট্ট গল্প শেয়ার করি। সেদিন সাকিব আল হাসানের সাথে কথা হচ্ছিল, তো আরও কয়েকজন প্লেয়ার ছিলেন সামনে। উনি বলছিলেন যে আচ্ছা তোরা কি আমাকে দেখেছিস যে আমি এই হোটেল থেকে বের হয়ে সামনে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই বা রাস্তার পাশে দাঁড়ায় থাকি? আমাকে দেখেছিস এগুলো করতে? আমি তো কখনো যাই না। কারণ কি, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। এখন আমি এই কথা বলার সাথে সাথে কেউ কন্ট্রোভার্সিতে নেবেন না, এটা একটা ভালো থট যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্র্যাকটিস করলে তার মাইন্ডসেট অনেকখানি আপ করে, বিকজ ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। তো এখন আপনি রাস্তার পাশে যখন দাঁড়িয়ে থাকেন বা ওখানে গল্প করেন বা ধরুন টঙের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, ওখানে একটা পরিবেশ আমি বলছি না এটা, মানে আমি ওখানে যারা বসে তাদেরকে খারাপ বলছি না, আমি আপনাকে শেয়ার করতে চাচ্ছি যে আপনি নিজেকে কোন স্ট্যান্ডার্ডে নিতে চান, কেমন? তো ধরুন আপনি যখন টঙের দোকানে বসে গল্প করছেন, তখন না ওই আশেপাশে এই একটা লেভেলের গল্প স্বল্প চলবে, এটা আপনার কানে আসবে, এই পরিবেশটা আপনি পাবেন, এইখান থেকে কিছু থট পাবেন যেটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে হিট করবে, আপনার রয়ে যাবে। আবার ধরুন আপনি একটা 5 স্টার হোটেলের লবিতে বসে আছেন, এই আশেপাশে কিছু মানুষ কথা বলবে, কিছু পরিবেশ পাবেন, এইটাও আপনাকে কিছু নতুন জিনিস শেখাবে। তো দুইটার মধ্যে অনেক তফাৎ। তো আপনি বলবেন যে আমি কি তাহলে 5 স্টার হোটেলের লবি থেকে বসে থাকবো? প্রয়োজন হলে যাবেন। একটা এক্সাম্পল বলি, ড্যান পেনা। ড্যান পেনা হচ্ছেন 50 বিলিয়ন ম্যান বলা হয় তাকে, আমেরিকান একজন ব্যবসায়ী, অনেক লম্বা সময় ধরে সে বিলিয়নিয়ার আছে। তো সে আবার ট্রেনার, বিজনেস কোচিং করায়, বিজনেস শেখায়। সে যখন দিনমজুর ছিল, অর্থাৎ দিনে শরীরে খেটে সে দিনমজুর হিসেবে কাজ করত, তো এরকম ধরেন 7 দিন 8 দিন কাজ করার পরে যে টাকাটা পেত, এইটা নিয়ে সে 5 স্টার হোটেলে গিয়ে কফি নিত। সেই কফি সে আস্তে আস্তে অনেক সময় ধরে পান করত, এবং তার যে সঙ্গীরা তারা বলতো এই ছেলে পুরাই পাগল, এই ছেলের আসলে মাথা ঠিক নেই, সারা সপ্তাহ কষ্ট করে সে যায় 5 স্টার হোটেলে কফি খাওয়ার জন্য, পুরাই পাগল ছেলে। তো সে এটা ব্যাখ্যা করে যে আসলে আমি এটা ইনভেস্ট করতাম, আমি যেতাম যে আমার আসলে কি, আমার প্রেজেন্টেশনটা কেমন হওয়া দরকার, আমার ড্রেস কোড কেমন হওয়া দরকার, আমি কিভাবে মানুষের সাথে উঠা বসা করা দরকার, আমার ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া দরকার, আমি কাউকে কিছু একটা বলবো সেটা কিভাবে শুরু করা দরকার, আমি কারোর সাথে হ্যান্ডশেক করবো সেটা কীভাবে, এগুলো সে বসে বসে দেখতো। সো ইটস অ্যান ইনভেস্টমেন্ট তার কাছে মনে হয়। সো আপনি যেই পরিবেশে থাকবেন ওই পরিবেশের প্রভাব আপনার উপরে পড়বে। এই জন্য বলছি যে এই 6 নম্বরে হচ্ছে যে শব্দটা বললাম স্ট্যান্ডার্ড, নিজের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করুন যে আমি এই ধরনের মানুষের সাথে চলতে চাই। আমি বলছি না যে আপনি আপনার আপনজনদের কাছে দূরে সরে যান, আমি বলছি না যে আপনার ফ্রেন্ড সার্কেল আপনি বাদ দিয়ে দেন, আমি বলছি যে আপনার নতুন কিছু কানেকশন তৈরি করুন, নতুন কিছু পরিবেশে যাওয়া শুরু করুন যেখানে আপনার কাছে ডিসকমফোর্ট লাগে, আনকমফোর্টেবল লাগে, যে এখানে আমি অনেক কিছু বুঝি না, পারি না। কারণ প্রত্যেকটা মেন্টাল গ্রোথ ডিসকমফোর্ট থেকে আসে, অর্থাৎ যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে আমি একটু কম পারি, ওখানে যখন আপনি যাওয়া আসা শুরু করবেন সেখান থেকে শিখতে শুরু করবেন। সো নিজের লাইফের একটা স্ট্যান্ডার্ড সেট করুন। আমি তাসকিন আহমেদের কথা বলি। আমি বলছিলাম একবার যে এই যে আশেপাশে লোকজন আসে, সে এমনি মাশাআল্লাহ অনেক দান করে। তো আমি বলছিলাম যে একটা প্র্যাকটিস এইভাবে করা যায় যে যে আসবে তাকেই দিবা। তো সে কী করতো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা তার গাড়ির হচ্ছে ওই যে সাইড বক্সে যে থাকতো, এখান থেকে যে আসে দিতে থাকতো। অ্যান্ড দেন এই প্র্যাকটিসটা তার মধ্যে এত গ্রো করেছে, দেখা যায় পাশে 500 টাকার নোট আছে, নিয়ে দিয়ে দিচ্ছে, 1000 টাকার নোট আছে, নিয়ে দিয়ে দিচ্ছে। তো ইন রিটার্ন আল্লাহও তারা দিচ্ছে,
সে মাশাল্লাহ ক্যারিয়ারেও ভালো করছে, তার ইনকামও বাড়ছে, বরকতও বাড়ছে আল্লাহর ইচ্ছা মাশাল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে একটা স্ট্যান্ডার্ড সেট করা, যে আমি এই রকমের অ্যাকশনে যেতে চাই, এই রকম আমি চলাফেরা করতে চাই, এই রকম আমি শিখতে চাই, এই রকম ফ্রেন্ড সার্কেল বানাতে চাই, এই লেভেলে আমি বিজনেস করতে চাই। একটা স্ট্যান্ডার্ড সেট করা দরকার, কেমন? সো যখন সেট করবেন তখন লজিক খুঁজেন না যে আমি এটা পারবো কি পারবো না, আমার লাইফে হবে কি হবে না। মন থেকে দেখেন, যেটা গাট ফিলিং ভেতর থেকে আসবে যে আমি এগুলো করতে চাই লাইফে, এই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে চাই, লিখে ফেলুন, নিজেকে কোশ্চেন করুন আর কি কী চান, নিজেকে সাহস দিন। অ্যান্ড অফকোর্স আমি সাবিত রায়হান আপনার সঙ্গে অবশ্যই আছি। আর খুব বেশি কৃতজ্ঞ আপনার কাছে, একদম প্রত্যেক ব্যক্তি আমি দেখতে পাচ্ছি অনলাইনে যে একদম শুরু থেকে এখন পর্যন্ত সবাই কানেক্টেড আছেন। মন থেকে অনেক বেশি ভালোবাসা সবার জন্য, আমি বলে বোঝাতে পারবো না। আপনি তো অ্যাজ আ রিডার বইটি নিয়েছেন, আমি অ্যাজ আ রাইটার যখন ফিল করি যে এই মানুষগুলো সবার কাছে আমার বই আছে এবং এই এত ভালোবেসে সবাই কানেক্টেড আছেন, এই ফিলটা যে কেমন এটা এটা আল্লাহ পাক ভালো জানে। এটা অনেক ডিপ একটা ফিলিংস। আই লাভ ইউ আ লট। আপনি যেই আমরা যে শুরুতে একটা লম্বা সময় ধরে স্ট্রাগল করছিলাম বইটা পৌঁছানোর জন্যে, হঠাৎ করে অনেক বেশি অর্ডার এসছে আপনারা, আমি দেখলাম যে কেউ অনলাইনে এসে বাজে ব্যবহার করেনি, কেউ না, একটা বাজে কথা কেউ অনলাইনে বলেনি। এতখানি ভালোবেসেছেন, এতখানি মহব্বত প্রকাশ করেছেন, আমি অনেক কৃতজ্ঞ সবার প্রতি, অনেক বেশি কৃতজ্ঞ। তো 6টি কথা বললাম আমি, 10টা বেজে গেছে, আমি একটু রিক্যাপ করে দিই। ট্যাবটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, লক হয়ে গেছে, আমি একটু খুলে নিচ্ছি। একবার বলে দিচ্ছি শুরু থেকে, আমরা 6টা বিষয়ে কথা বলেছি। একটা হচ্ছে দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি, অর্থাৎ যে আপনি যে কাজগুলো করছেন এটা বুঝে শুনে করুন, সাবকনশিয়াসলি করতে থাকছেন এরকম না, বুঝে শুনে করুন। নাম্বার 2 হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স, যে অবস্থায় আছেন নিজেকে গ্রহণ করুন। 3 নম্বর হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সেলফ রেসপন্সিবিলিটি, যা করছেন দায়িত্ব নিজে নিন, অন্যের উপরে না, অন্য কেউ করে দেবে না, আপনারটা আপনারই করতে হবে। 4 নম্বর হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাসার্টিভনেস, একটা জেদ ধরুন, বি ইয়োর সেলফ, লিভ অথেন্টিকলি, যেটা আপনি করতে চান করতে থাকুন, একদম শেষ পর্যন্ত পৌঁছান। 5 নম্বর হচ্ছে দ্য প্র্যাকটিস অফ লিভিং পারপাসফুলি, অর্থাৎ পারপাসফুল লাইফ, প্রত্যেক দিন নিজেকে জিজ্ঞেস করুন কেন করছেন, কি কারণে করছেন, উদ্দেশ্য কী। অ্যান্ড 6 নম্বরে বলেছি স্ট্যান্ডার্ড, নিজের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করুন। এবার বলে দিচ্ছি এই যে বইটা 6, দেখেন উপরে লেখা আছে 6 পিলার্স অফ সেলফ স্টিম, কেমন? তো এই বইটি আমি গতকাল কিনেছি, আজকে পড়ে এবং ভিডিও রিভিউ দেখে যা কিছু এখান থেকে আমি অর্জন করেছি আপনার সঙ্গে শেয়ার করলাম। এটি হচ্ছে আমাদের প্রথম সেশন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইউর সেলফ। কালকে ইনশাল্লাহ আবার কথা হবে নতুন অনেক কিছু, অনেক বিষয় নিয়ে, যেখান থেকে আমরা অবশ্যই লাইফ চেঞ্জিং অনেক ব্যাপার শিখব। আল্লাহ সবাইকে ভালো রাখেন, টেক কেয়ার অফ ইউর সেলফ, স্টে টিউনড উইথ সাবিত ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।